মার্সল নিয়ে আলোচনা করছিলাম। মার্সল আসলে খুব খারাপ খারাপ দিক দেখাচ্ছি। আসলে মার্সলের পেশেন্ট গুলাই এরকম হয়ে যায়। আমরা ভালো ভালো দিকও মার্সলের দেখবো। আজকে একটা কেস নিয়ে একটু আলোচনা করি। খুব ইন্টারেস্টিং কেস। একটু মন দিয়ে শোনেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কেস টেকিং এর তো আসলে নির্দিষ্ট কোনো ফরম্যাট হয় না। কেস টেকিং রুগী আপনাকে নিয়ে যাবে যে কিভাবে রুগী আসলে কেস টেকিং হয় না, কেস হচ্ছে গিভিং। রুগী আমাদেরকে দেয়, আমরা সেটাকে অ্যানালাইসিস করি, করে আমরা একটা সিদ্ধান্তে আসি। তো ভালো করে শোনেন, কেসটা হলো এটা একটা পেশেন্ট, বয়স মোটামুটি 45 বেশি আর কি, 50 প্লাস। তার মিসেসকে নিয়ে আসছিলেন। তো একটু রিমোট অঞ্চলে তিনি থাকেন, মোটামুটি মোটামুটি আপনার রাজশাহী থেকে একটু দূরে। তো যাক, উনি কৃষি কাজ করেন, জমি জমা আছে, কৃষি কাজ করেন। তো ওই এলাকাগুলা থেকে আমাদের মানে তার এলাকা থেকে আমাদের অনেক পেশেন্ট আছে যারা বিভিন্ন অসুস্থতা নিয়ে আসছে। মোটামুটি ওই এলাকার আমাদের সাকসেস রেট বেশি। হ্যাঁ, সেখান থেকে এই কারণে মানে সব রেফার্ড পেশেন্ট। একজন সুস্থ হয়েছে দেখে আরো লোকজন আসছে। তো এই ভদ্রলোকও তাদের কাছ থেকে শুনে আমাদের কাছে আসেন। তো তার মূলত আর্থ্রাইটিসের প্রবলেম আর কি, বিভিন্ন জয়েন্ট পেন, গাউট টাইপের, বিভিন্ন জয়েন্টে ব্যথা, তারপরে বাম হাতের শোল্ডার পেইন, ফ্রোজেন শোল্ডার টাইপের আছে, এরকম করে হাত এই উঠাতে পারে না, হাত দিয়ে ঠিক মতো কাজ করতে পারে না। ডান হাতেও একই সমস্যা, ডান হাতেও কোনো কিছু চাড়লে বা কোদাল টোদাল ধরে, ওরা তো কৃষক, কোদাল কাস্তে, তারপরে দাউলি যেটাকে বলে, এগুলোই এদের প্রতিদিনের কাজ। তো এই ইয়েগুলা নিয়ে সে কাজ করতে পারে না, তার টুলস নিয়ে সে ঠিক মতো কাজ করতে পারে না, অনেক ব্যথা হয়। তো অনেক ডাক্তার দেখাইছে, অনেক ট্রিটমেন্ট করেছে, কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না। ফিজিওথেরাপি নিয়েছে, তারপরে হয় না। তো তার প্রবলেমের কথাগুলো সে একটা একটা করে বলছিল। আমি খুব সংক্ষেপে বলছি, এত ডিটেইলিং করার দরকার নেই। আপনারা মূল বিষয়টা যদি বুঝতে পারেন তাহলেই হলো আর কি। তো সেই কথাগুলো বলছে, বলতে বলতে তার একদম চোখ ছলছল হয়ে উঠছে, একদম ছলছল করে, মানে পানি পড়েনি কিন্তু একদম ছলছলে হয়ে গেছে। তো এখন তার ব্যথাটা এই লেভেলে। সাউন্ড বাড়ানো যায় না? হ্যাঁ, সাউন্ড শোনা সাউন্ড যাচ্ছে একটু না? বাড়ানো যায় না? সাউন্ড তো পিক ভালো দেখছি। দারুণ দারুণ শোনা যাচ্ছে স্যার আজকে। আমার মনে হয় যে আপনার আঞ্জি স্যার ভাই, সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, নেটওয়ার্কের মনে হয় আপনার ইয়ে হচ্ছে। আপনি এক কাজ করেন, একটু ডিসকানেক্ট করে আবার রিকানেক্ট হন, দেখেন সাউন্ড ঠিক হয়ে যাবে। তো তার এই ব্যথাটা এমন লেভেলে সে আর এখন কোনো কাজই করতে পারতেছে না, একদম বাড়িতে পুরা বসা, বেশ কিছুদিন থেকে আর ইয়ে করতে পারে না। তো যখন অনেক চাপ টাপ হয় তখন সে ওই যে পেইন কিলার, ব্যথার বড়ি আছে, ব্যথার বড়ি খায়। খেলে কখনো কমে কখনো কমে না। কিছু সময় দেখা যাচ্ছে একটু কমলো, তখনই সে জমির দিকে চলে গেল। যে জমিতে তো গেল, কিন্তু জমিতে যে তার কাজ করতে পারছে না। পেয়ারা বাগান আছে, তারপরে আপনার আরো কিছু ফসল আছে, সেগুলা টেক কেয়ার করতে হয়। যেমন পেয়ারা বাগান অথবা পানের বরজ, হ্যাঁ, এই ইয়েগুলো হয় কি, এগুলা আসলে প্রতিদিন লেবার দিয়ে করালে কৃষকের কিন্তু পোষায় না, লেবারের কষ্ট অনেক বেশি। এরা কি করে, ওই ছোটখাটো কাজ, যেমন পানের বরজে দেখা যাচ্ছে যে ওই পরিষ্কার করা, হ্যাঁ, তারপরে ওই ময়লা টয়লা ছোটখাটো যে কাজগুলা, এগুলা গ্রামের আহ, কৃষকরাই করে, তার বউ বা মা এরাই করে। হ্যাঁ, আর এই পেয়ারা বাগানের যত্নও তাই। যখন বড় কাজ থাকে তখন অনেক লেবার নেয়, আর না হলে নিজেরাই করে, ওটাতেই তাদের চলে যায়। তো সে কোনো প্রকার কিছু টেক কেয়ার করতে পারছে না। আগে এই খুচরা কাজগুলা সে নিজেই করতো, লেবার টেবার লাগতো না। ওই পেয়ারা বাগানও করতো, পানের বড় করতো, আর যেগুলো আছে সেগুলো সে কাজ করতো। কিন্তু গত কয়েক মাস থেকে এই অসুস্থ থাকার কারণে সে আর এই কাজগুলা করতে পারছে না। তাকে লেবারের পিছনে টাকা খরচ করতে হচ্ছে, লেবার দিয়ে কাজ করাতে হচ্ছে। এখন পেশেন্টের খুব আক্ষেপ করে বলছে যে স্যার, জীবনে অনেক ভুল করছি, এই জন্য আমার সংসারের এই হাল হলো। আমার
স্ত্রীর চিকিৎসা করানোটা খুব প্রয়োজন, স্ত্রীর কিছু সমস্যা ছিল আর কি, ওটা আমি এখন আলোচনা করছি না। তো তার চিকিৎসা করাতে পারতেছে না। আমার বৃদ্ধ মায়ের চোখে একদম ছানি পড়ে গেছে, দুই চোখে দেখতে পারে না। হ্যাঁ, তাদের করতে পারছি না, বাচ্চা অসুস্থ, তাদের জন্য চিকিৎসা করব, এই করতে পারছেন, এই বলে সে কান্না করছে। হ্যাঁ, এবার একটু আগে ছিল চোখ ছলো ছলো, এবার সে একদম পুরা উইপিং, পুরা আক্ষেপ নিয়ে সে কান্না করছে। ঠিক আছে, তো এইটুক একটা কেসের একটা অংশ। এইটুক অংশে আমরা মানে কি চিন্তা করতে পারি বলেন দেখি? আমরা কি কোনো দিক নির্দেশনা, কোনো ক্লু কি পাচ্ছি কোন মেডিসিনের দিকে যেতে পারে এইটুক অবস্থায়? জি স্যার, পাচ্ছি। বলেন। পরিবারের জন্য সে চিন্তা করতেছে, স্টেফিসেগিয়া। হ্যাঁ, পরিবারের জন্য সে তার নিজেকে উৎসর্গ করতে চায়, স্টেফিসেগিয়া। হ্যাঁ, কোন মেডিসিন? স্টেফিসেগিয়া। স্টেফিসিগ্রিয়া। স্টেপ। আচ্ছা, আর স্যার, এটাই পাচ্ছি আমি। এটাই পাচ্ছেন, আর কেউ কিছু বলবেন? এইটুক জায়গায় আমরা কি টাইপের চিন্তা ভাবনা নিয়ে আসতে পারি? কি কি মেডিসিনের কথা? জি বলেন। প্রথমে সে ভাবছিল যে আমি অনেক ভুল করেছি আর আমার পরিবারের জন্য করতে পারি নাই। এখান থেকে আমি একটা রুব্রিক্স এর কথা চিন্তা করেছি, কিন্তু আমি কোনো মেডিসিনে পৌঁছাতে পারি নাই। বলো। তবে আমার মনে হচ্ছে হয়তো এখানে অরামের কথা চিন্তা করা যায় তো কিনা। অরাম না, অরাম তো, অরাম কিভাবে? মানে ওই যে সে জীবনে অনেক ভুল করেছে এবং করার প্রয়োজন ছিল, সেই ওর্থলেস ফিলিংটাও একরকমের আছে কিনা। অরামের আসলে মূল থিমটা কি? অরামের তো মূল থিম হলো রেসপন্সিবিলিটি, আরো নিবে আরো নিবে আরো নিবে আরো নিবে, যখন নিতে আর পারছে না, আর রেসিপ্রোকাল মানে অপর দিক থেকে পাচ্ছে না, মানে যে গ্রিটিংস পাওয়া বা প্রশংসা বা ইয়েটা পাচ্ছে না, তখন কিন্তু অরাম অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ, অরামের মূল থিমটা কিন্তু এইটা, তুমি যেদিক দিয়ে চিন্তা করো। জি স্যার। এমনি এই মানে এইটুক তো অ্যাটলিস্ট এইটুক জায়গা থেকে বোঝা যায় যে এই পার্সনটা ফ্যামিলি গাই, তাই না? ফ্যামিলি নিয়ে টেনশন করছে, তাই না? চিলড্রেন নিয়ে টেনশন করছে, মানে মা তো এখন তার চিলড্রেনের মতনই, তাই না? তার বিজনেস নিয়ে চিন্তা করতেছে। এইরকম করে কিন্তু আমরা কিছু এক সেট অফ মেডিসিনের দিকে কিন্তু যেতে পারি। সবাই তো বাচ্চাকে নিয়ে চিন্তা করে না, আমি আমার ফ্যামিলি নিয়ে চিন্তা করছি না, আমি বেলেডো না, হ্যাঁ, আমার তো ওগুলা কোনো চিন্তাই থাকবে না। তো আমরা যখন কেস টেকিং করব, তখন এইভাবে ধীরে ধীরে আমাদেরকে একটা গ্রুপের দিকে আগাতে হবে। এটা কি ফ্যামিলি গাই, মানে ফ্যামিলি ওরিয়েন্টেড, নাকি লাইকোপোডিয়াম বা মার্সল যারা ক্ষমতা ওরিয়েন্টেড? হ্যাঁ, তো এইভাবে কিন্তু আপনাকে আলাদা আলাদা করে যেতে হবে এবং ওটা ভেরিফাই করে করে আগাতে হবে। একটা সেগমেন্ট যখন হয়ে গেল যে আপনি পেয়ে গেলেন এটা ফ্যামিলি গাই, তখন আর আপনি অন্যদিকে যাবেন না, তাহলে কেস কিন্তু বিগড়ায় যাবে। আপনি যদি পেয়ে গেলেন সে ডিক্টেটোরিয়াল, সে পাওয়ার লাভ, তাহলে ওই পাওয়ার লাভের দিকেই আপনি যান, পাওয়ার লাভের দিকেই আপনি ইনকোয়ারি গুলাকে আপনি সেট করেন। আমি কি বুঝাতে পারলাম? এগুলা এগুলা হলো একটা বেস্ট ওয়ে কেস টেকিং এর ইয়েতে। আপনি কিন্তু গাইডিং করছেন না, কিন্তু আপনি কিছু ক্লু পাচ্ছেন, ক্লু নিয়ে আপনি আগাচ্ছেন। তো যাক, আমরা আলোচনায় ফিরে আসি। তো এইটুকে আমরা একটা সেট মেডিসিনের কথা চিন্তা করছি, কিন্তু দেখেন যা, ওই যে আমরা তারে জমিন পে একটা সিনেমার একটা খুব সুন্দর ডায়লগ ছিল যে जो देखती है ও होता नहीं, जो होती है ও দেখতা नहीं। ঠিক আছে, যেটা দেখতে যেরকম সেটা আসলে ওরকম হয় না, আর যেটা যেরকম সেটা ওরকম হয় না, এরকম একটা ভাব থাকে। তো আমি আরো কিছু কথাবার্তা শুনে আমি একটু কনফিউজড, তো আমি ভাবলাম যে দেখি তো এই ভদ্রলোককে তো এইভাবে হচ্ছে না, তো কান্নাকাটি করে আর এগুলা কথাই বলে। তো আমি বললাম যে আপনি প্লিজ একটু পাশের রুমে যেয়ে বসেন, আমি এবার তার বউয়ের সাথে একটু কথা বলতে চাইলাম, যে আপনার মিসেসের সাথে একটু কথা বলি। তো তার মিসেসের কাছ থেকে যেটুকু জানলাম সেটা হলো যে সে তার যে ভুলগুলো যেগুলা নিয়ে সে আক্ষেপ করছিল, হ্যাঁ, সেগুলা এখন করছে। এই অসুস্থ হয়ে যাওয়ার পরে, এই যে এখন সে তো প্রায় অচলই
বলা যায়। একটা কুদাল ধরতে পারছে না, একটা কাস্তে ধরতে পারছে না, বা একটা কাটিং গ্লাস ধরতে পারছে না, এটা তো ডেফিনেটলি মানে তার একটা এক্সট্রিম লেভেলের অবস্থা। তো তার এটা নিয়ে এখন খুব আক্ষেপ, এবং তার খেদ হলো মানে একটা সময়ে তার যখন সে সুস্থ ছিল তখন ওয়াইফ বলছে যে সে সংসারের কথা চিন্তাই করতো না, সারাদিন বন্ধু বান্ধব নিয়ে, টাকার তো অভাব নাই এই অঞ্চলে, যাদের বর থাকে, বর মানে বরজ, পানের বরজ, পানের বরজ হলো টাকার গাছের জায়গা। হ্যাঁ, আবার পেয়ারার বাগানেও খরচ কম, ওই ওই লেভেলের খরচ না, মানে এগুলো সব প্রফিটেবল প্রোডাক্ট। যা ইনকাম করছে সব তার ওয়াইফের ভাষ্য অনুযায়ী বন্ধু বান্ধব নিয়ে নেশা ভাং যা খায় আর কি। ওই এলাকায় তো আর মানে বিদেশি ইয়ে পাওয়া যাবে না, ওই ভাং টাং চুয়ানি ওগুলাই খাইতো, ওইটা খায় মজ মস্তি করে নিজের ইচ্ছা মতন সে এত জীবন কাটাইছে। টাকা প্রচুর, কিন্তু এইভাবে সে কাটাইছে, সঞ্চয় কিছু করতে পারেনি, সঞ্চয় বলতে তার কিছু নাই। এবার এই যে অসুখ বিসুখে দীর্ঘদিন ধরে ভুগে বিভিন্ন ডাক্তারের কাছে যায়, একবারে পুরো জেরবার হয়ে গেছে, ইনকাম নাই, ইনকাম ওইভাবে হচ্ছে না, লেবারদেরকে টাকা দিতে হচ্ছে, যে টাকা ইনকাম করছে লেবারের পিছনে নাহলে ডাক্তারের পিছনে চলে যাচ্ছে। তো উনার বউ বলছে যে সে হলো একদম চূড়ান্ত বদমাইশ, একবারে এই লাইন, চূড়ান্ত বদমাইশ। হ্যাঁ, মার ধর দাঙ্গা ফ্যাসাদ এমন কিছু নাই যে সে বাকি রাখেনি। এই কিছু বললে আমাকেও পর্যন্ত পিটাতো। উনার মাকে মাকে নিয়ে এখন আক্ষেপ, মায়ের ট্রিটমেন্ট করতে পারছেন, সে মাকে গালিগালাজ করতো, বাড়িতে থাকতেই চাইতো না, বাড়ির জন্য ফ্যামিলির জন্য তার কোনো চিন্তা নাই, কোনো দায়িত্ববোধ দায় দায়িত্ব কিছু ছিল না। কিন্তু ইদানিং যখন অসুখ বাড়তে থাকে আর কোনো ফল পাচ্ছে না, এই বিভিন্ন জায়গায় দৌড়ায় কোনো পরিত্রাণ পাচ্ছে না, তখন সে এখন বাড়িতে বন্দি হয়ে গেছে। এবার তার মধ্যে ফ্যামিলির চিন্তা লেগে গেছে, সে এখন দুঃখ করছে। এমনকি বউ বলছে যে এমনকি সে একবার সুইসাইড করারও চেষ্টা করছে, গলায় ফাঁস লাগাইছে। দেখলেন রুগীর স্টেটমেন্ট আর তার ওয়াইফের স্টেটমেন্ট কিরকম হয়ে যাচ্ছে, পুরাটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি রুগীর কথা শুনেই শুধুমাত্র ওষুধ দিয়ে দিতাম তাহলে কিন্তু অন্যদিকে চলে যেতাম। তো যাক, এই পেশেন্টটাকে তার ওয়াইফের এই অ্যাটিটিউড বা এই এগুলো মানে তার ওয়াইফের কাছ থেকে তার নেচার সম্পর্কে জানার পরে তাকে মার্সল 1M দিয়েছিলাম। 1M দেওয়ার পরে মোটামুটি 1 মাসের পরের ফলো আপে হলো সে ওই ব্যথা যন্ত্রণাগুলো অনেক কমে গেছে। ওই যে হঠাৎ করে এসে হাড় উঠিয়ে এই যে জয়েন্ট গুলো যে পেইন, সেগুলা নাই, পেন কিলার তো খেতে হয় না। সে টুকটাক কাজ, বরজের পাতা ভাঙার কাজ, অমুক তমুক হালকা পাতলা কাজ করতে পারে, লেবারের ওইভাবে হয় না, এবং মেজাজও তার অনেক ঠান্ডা। বুঝতে পারছেন? তো এই যে কেসের কথা আমি বললাম, তো এটা বলার আগে একটু বলি, কোনো মেডিসিনকে যদি আপনি সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে চিনতে চান তাহলে আপনাকে ডেফিনেটলি তার অপোজিট পোল, প্রত্যেকটা জিনিসের দুইটা মানে মুদ্রার এপিটুপিটের মতন। যে পার্সন লাইট ডিজায়ার মানে আলো চায়, লাইটে থাকতে পছন্দ করে, সেই পার্সনই আবার দেখা যাচ্ছে যে ডার্কে একটা সময় যে থাকতে পছন্দ করে। এটা হলো লাইফের জার্নির একটা পার্ট। তো আপনাকে মেডিসিন চিনতে গেলে তার অপোজিট পোল, দুই মেরুর চিত্র আপনাকে সমানভাবে জানতে হবে। আমরা প্রায় মেডিসিনের মধ্যে এরকম চিত্র আমরা দেখি। দেখা যাচ্ছে যে আমরা এই যে প্রথমে সেই ফ্যামিলি নিয়ে এংজাইটির কথা যখন চিন্তা করলো, আমরা যদি এংজাইটি ফ্যামিলি অ্যাবাউট চিন্তা করি, দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন অ্যাংজাইটি ফ্যামিলি অ্যাবাউট এর মধ্যে খুব কাজের অ্যাংজাইটি থাকে হচ্ছে অ্যাপিসমেল, ক্যালকেরিয়া কার্ভ, কার্সিনোসিন, হ্যাঁ, তারপরে আপনার ডালকামারা, তারপরে ফসফরাস, পালসেটিলা, রাস্টক্স, সালফার, এদের কিন্তু আপনার ফ্যামিলি নিয়ে অ্যাংজাইটি অনেক বেশি থাকে। এরা হলো ফ্যামিলি গাই। হিপারসাল, হ্যাঁ, এরা হচ্ছে পুরো ফ্যামিলি গাই। হ্যাঁ, আবার আপনারা যদি দেখেন বিশেষ করে ক্যালকেরিয়া কার্ভ, ফসফরাস, লাইকোপোডিয়াম বা হিপারসাল, এইগুলোর
একটা সময় যে একটা লেভেলে যে ফ্যামিলিদের প্রতি তাদের একটা অ্যাভার্সন তৈরি হয়ে যায়, ফ্যামিলি থেকে নিজেকে স্ট্রেঞ্জ করে ফেলে, বিচ্ছিন্ন করে ফেলে, দূরে সরায় দেয়, তাই না? আমরা যখন মেডোরিনাম নিয়ে আলোচনা করেছিলাম, মেডোরিনাম এই জিনিসগুলো আমরা খুব সুন্দরভাবে দেখছিলাম, তাই না? যে মেডোরিনাম আমরা কি বলছিলাম, দুইটা পোল থাকে, দুইটা মেরু থাকে। মেডোরিনামের জীবাণুটাও এরকম ডিপ্লোকক্কাই, এই দুইটা মিলায় থাকে। মেডোরিনামে আমরা কি দেখেছিলাম যে এত এনিমেল লাভার, এনিমেলকে পছন্দ করছে, পশু পাখি পছন্দ করছে, আবার আরেকটা পোলে কি পশুদেরকে একদম নিষ্ঠুরতার সাথে নির্মম ভাবে কষ্ট দিয়ে অত্যাচার করে করে তাদেরকে হত্যা করছে। তো এইরকম দুইটা পোল প্রত্যেকটা মেডিসিনের, প্রায় মেডিসিনের মধ্যেই থাকে। আমাদের উচিত ওই দুইটা পোল জানা, না হলে অপর পোলে থাকা মেডিসিন দেখা যাচ্ছে যে খুবই বদমাইশ মার্সল, কিন্তু আপনার সামনে আসছে একদম ফেরেস্তার মতন, তখন আপনি আর মার্সল দিতে পারতেছেন না, তাই না? মার্সলে আমরা কি এতদিন যেটা কি বুঝলাম যে মার্সেলের বিবেক বলে কিছুই থাকে না, তাই না? বিবেক বলে কিছুই থাকে না, বউকে গাল দিচ্ছে, মাকে গাল দিচ্ছে, পিটাচ্ছে, হ্যাঁ, পুলিশের কলার ধরে ফেলতেছে, সরকারি কর্মকর্তাকে গালে থাপ্পড় মারছে। তো এই যে যারা করে তাদের তো বিবেক বলে কিছু নাই, তারা বিবেকের তাড়নায় একদম অস্থির টাইপের থাকতেছে। আবার অপোজিট পোলে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে রেস্টলেসনেস, কনসাইন্স অফ অ্যাংজাইটি, কনসাইন্সেস অফ অ্যাংজাইটি, এই বিষয়গুলা তৈরি হয়ে যাচ্ছে। আমি রুব্রিক্স গুলা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। রেস্টলেসনেস, কনসাইন্স অফ অ্যাংজাইটি, কনসাইন্স তৈরি হচ্ছে, বিবেক বোধ, হ্যাঁ, উপলব্ধি গুলা হচ্ছে। তো এই টাইপের পেশেন্ট, বিশেষ করে এই পেশেন্ট, সে ভাবে যে সে ভুল করেছে, তার ওইভাবে চলা উচিত হয়নি, বউকে পেটানো উচিত হয়নি, মাকে গালমন্দ করা উচিত হয়নি, বন্ধু বান্ধবদের সাথে রং তামাশা করে নেশা ভাং খেয়ে টাকা উড়ায় দেওয়া উচিত হয়নি, যা করেছে আমি ভুল করেছি। এই যে উপলব্ধি বোধ, এই উপলব্ধি বোধের রুব্রিক্সটা কি? ডেলুশন, রং হি হ্যাজ, ডেলুশন রং ডান, হি হ্যাজ। তো এই যে উপলব্ধি বোধ, আমি ভুল করে ফেলেছি, এটা কিন্তু টকবগে যুবক, টকবগে কিশোর, এদের মধ্যে কিন্তু পাবেন না। এটা জীবনের গোধূলি লগ্নে, গোধূলি বেলায় এসে মানুষের এই উপলব্ধি হয়। আমাদের একটা রুব্রিক্স আছে, রুব্রিক্স হচ্ছে রেস্টলেসনেস। দেখেন আমি রুব্রিক্সটা বাইর করি, ইভিনিং, এই যে ও আচ্ছা, আমি তো বন্ধ করে দিয়েছি। আচ্ছা আমি দেখাই, আমি রুব্রিক্সটা নিয়ে দেখাই, হ্যাঁ। আমি রেস্টলেসনেস ইভিনিং 20 আওয়ার, মানে 20টা মানে কত, কয়টা? 20টা মানে কয়টা বলেন? 8টা, হ্যাঁ 8টা। আচ্ছা আমি একটু দেরি হয়ে গেল। তো আমি যেটা বলছিলাম যে এটা বন্ধ করি, আমি রুব্রিক্সটা দিয়ে দিই। 20 আওয়ার, হ্যাঁ 20 আওয়ার। ইভিনিং মানে কি? ইভিনিং হলো পরন্ত বিকাল, তাই না? ইভিনিংকে আমরা পরন্ত বিকাল বলি। এই ইভিনিং হলো জীবনের সায়ান্নে। ইভিনিং এর আরেকটা মানে হচ্ছে, লাইফের ইভিনিং মানে হচ্ছে জীবনের সায়ান্নে, অর্থাৎ সারাদিন কাজ শেষ করে, সারাদিনের কাজ একদম, ধরেন একটা কৃষকের কথা চিন্তা করেন, একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে, ক্যাটেল মানে গরু ছাগল সবকিছু নিয়ে এসে একদম মাগরিবের আজান হয়ে যাচ্ছে, মানে তার সন্ধ্যার সময় তার কাজটা শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ। না আজকে অনেক বেশি ইন্টারাপশন হচ্ছে, আমি নিজেও খেয়ে হারাই ফেলছি। আচ্ছা যাক, তাহলে আমরা ইভিনিং হলো জীবনের সায়ান্ন, এবং সারাদিন কাজ শেষ করে যখন একজন মানে মানুষ সন্ধ্যায় শেষ করে ফেলছে,
তারা আর বাকি কিছু নাই, আর কোনো কাজ বাকি নাই, এখন হলো ঘুমানোর সময়, অবসরের সময়। তো সারা দিনটা হলো সারা জীবনের সাথে, সারা জীবনের পরিশ্রম, এক্সারশন, সমস্ত ধকল। এরপরে শরীরটা একটু শান্তি চায়, মনটা একটু জুড়াতে চায়, সন্ধ্যাবেলা একটু জুড়াতে চায়, তারপর আরেকটু রাত হয়ে যায়, তখন আমরা একটা রিল্যাক্স একটা ঘুম দিই, তাই না? এই সময় কিন্তু কোনো অস্থিরতা কিন্তু আমরা চাই না। রাত্রের ঘুমের সময় যদি আপনার মধ্যে অস্থিরতা চলে আসে, আপনার কিন্তু ঘুম হবে না, আপনার কিন্তু ভালোও লাগবে না। হ্যাঁ, তো এরকম একটা বিষয়। কিন্তু মার্স হলের কি হচ্ছে, এত ধকল, এত ধকল, সারাদিন পরিশ্রম, তারপরেও সে ইভিনিং পিরিয়ডে এসে সে রেস্টলেসনেস হয়ে যাচ্ছে, সে অস্থির হয়ে যাচ্ছে, সে আম, আহ, স্বস্তিটা পাচ্ছে না। তো আমাদের আরেকটা রুব্রিক্স আছে, রেস্টলেসনেস এক্সারশন আফটার। প্রচন্ড এক্সারশন হলে কি হয়, অনেক বেশি টায়ার্ড হয়ে গেলেন, কি হয়, আপনি কিন্তু ক্লান্ত হয়ে যাবে, আর ভালো লাগছে না, আমার আজকে সারাদিন শ্রান্ত। এখন যদি কেউ আমাকে আপনারা বলেন যে স্যার আপনার সাথে একটু 2 মিনিট কথা বলবো, 2 মিনিট কথা তখন আর কিন্তু আমাদের ভালো লাগবে না, 2 মিনিট কথা কিন্তু তখন আর হবে না, কারণ এত বেশি এক্সারশন হয়ে গেছে, এত বেশি শ্রম হয়ে গেছে। হ্যাঁ, সেইটা বেসিক্যালি আর নিতে পারছে না। আচ্ছা, আমি তো এক্সারশনের পরে সে একদম রেস্টলেসনেস হয়ে যাচ্ছে। তো পেশেন্ট ধরেন যে 50 বছর বয়স, ঠিক আছে, 50 বছর বয়স তো অনেক বেশি বয়স না, তারপরেও তার ব্যথা যন্ত্রণা তাকে কাজ করতে দিচ্ছে না, তার কর্মক্ষমতা একদম কমে এমন হয়ে আসছে যেন সে এখন বৃদ্ধের মতন হয়েছে, অবসর জীবনের দিকে চলে গেছে। হ্যাঁ, এটাই হলো ইভিনিং, যখন আপনার ডিজিজ ফোর্স, আপনার এনার্জি, আপনার সবকিছু আপনাকে আর কাজ করতে দেবে না, আপনাকে অবসন্নতার দিকে নিয়ে যাবে, অবসর দিকে ফেলে দিবে, তখন সেটা হলো ইভিনিং। ঠিক আছে, রুব্রিক্সে উল্লেখ করা আছে কি 20 আওয়ার, 20 মানে হলো 20 আওয়ার, তাই না? এটা একটা সিম্বলিক। সন্ধ্যা 8টার সময় রেস্টলেসনেস হয়ে যাচ্ছে, এর মানে হলো আমেরিকা, ইউরোপ আমেরিকা বা ওই ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে, হ্যাঁ, সে সময়ে যখন প্রুভিং চলে, সে সময়ের প্রেক্ষাপট আপনাকে চিন্তা করতে হবে। তো সে সময় হতো কি, আমাদের দেশেও হতো, আপনারা একটু মফস্বল অঞ্চলে যান, এখন তো আমরা ইন্টারনেটের বাসিন্দা, ইন্টারনেট ছাড়া আমরা চলি না, কিন্তু আপনি একটু মফস্বলের দিকে চিন্তা করেন, আমার দাদার বাড়ির কথা চিন্তা করি, সন্ধ্যার মধ্যেই মাগরিবের আজান, খায়ে দেয় একদম কমপ্লিট। তো ওই ওই দেশগুলোতেও তাই হতো, যে সন্ধ্যা 8টার আগে তাদের সব ডিনার কমপ্লিট হয়ে যেত, তারপরে আর তাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ বাকি থাকতো না। 8টার পরের কাজ, গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিশ্রামের সময়, বিশ্রাম নেওয়া, ঘুমানোর সময়। হ্যাঁ, কিন্তু এটা কি বলতেছে, রুব্রিক্স বলতেছে যে রেস্টলেসনেস ইভিনিং 20 আওয়ার। আমি রুব্রিক্সটা দিয়ে দিই, রেস্টলেসনেস ইভিনিং 20 আওয়ার, মানে মার্সল যখন পূর্ণাঙ্গ বিশ্রাম নিতে যাবে, 20 আওয়ারের পরে যখন বিশ্রাম নিতে যাবে, বিশ্রামের সময় তার হবে, তখন তার বিবেক জাগ্রত হয়, সে অস্থির বোধ করে, তার মনে মনে হয় আমি কি করে ফেলছি, আমি কি করে ফেলেছি, আমি যা করেছি এটা ঠিক না। ওই যে রংডানের থিঙ্কিংটা তার মধ্যে চলে আসে, ডেলুশন রংডান, একটু আগে যে রুব্রিক্সটা দিয়েছিলাম। এবার আমার কি হবে, এবার কি হবে, এই ভবিষ্যতের চিন্তায় সে ভীত হয়ে পড়ে, ভবিষ্যতের চিন্তায় সে ভীত হয়ে পড়ে। আমাদের রুব্রিক্স আছে ডিসকারেজ ফিউচার অ্যাবাউট, সে ভীত হয়ে গেছে ভবিষ্যৎ নিয়ে। মর্নিং এ কি ছিল, জীবনের মর্নিং এ কি ছিল, সে ছিল হিটলেস, সে ছিল অডাসিয়াস, সে ছিল পজিটিভ। আরে কি অসুখ হবে, এই অসুখে আমাকে কিছু করতে পারে নাকি, এইরকম একটা পজিটিভ পারসন জীবনের সায়ান্নে কি হলো, ইভিনিং এ যে কি হলো, 8টার সময় যে কি হলো, সে ভীত হয়ে পড়লো, উৎকণ্ঠা তার মধ্যে তৈরি হলো, খারাপ বোধ তার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে, খারাপ কিছু হবে না তো, অ্যান্টিসিপেটিং করছে, অ্যান্টিসিপেটিং
ইমপেন্ডিং ইভেল সেন্সেশন আমাদের রুব্রিক্স আছে, অ্যান্টিসিপেটিং ইনপেন্ডিং ইভেল সেন্সেশন, খারাপ কিছু হবে না। অ্যান্টিসিপেট করা কি মানে কি, পূর্ব অনুমান করা, আগে থেকে ভাবতেছে খারাপ কিছু হয়ে যাবে না তো, সে ভাবে সে একজন ক্রিমিনাল, সে অপরাধ করে ফেলেছে, এই সায়ান্নে তার মধ্যে আছে। আগে তো সে ভাবতো কি সবাই আমার এনিমিজ, আর এখন এই সায়ান্নে এসে, জীবনের সায়ান্নে, 8 আওয়ারে এসে, 20 আওয়ারে এসে সে কি ভাবছে, আই এম এ ক্রিমিনাল, হি ইজ এ ক্রিমিনাল, ডেলুশন, হি ইজ এ ক্রিমিনাল। সে ভাবছে, সে কি ভাবতেছে, হি ইজ ডেলুশন, ক্রিমিনাল, কমিটেড ক্রাইম কমিটেড হি হ্যাড, সে একটা কমিটেড ক্রাইম করে, একটা ভুল করে ফেলেছে, একটা ক্রাইম, অন্যায় করে ফেলেছে, ঠিক আছে। তখন মার্শাল নিজেই নিজেকে কন্ট্রোল করতে চায়। তাহলে এই যে এখনকার আলোচনাগুলো করতেছে, এটা কিন্তু জীবনের সায়ান্নের অবস্থায়, ওই ইভিনিং পিরিয়ডের কথা, এটা কিন্তু প্রথম অবস্থায় না। অতএব আপনারা প্রথম লেভেলের মার্শালের মধ্যে এই জিনিসগুলো খুঁজতে যাবেন না, তাহলে কিন্তু পাবেন না। তো মার্শাল তখন কি করছে, নিজেকে কন্ট্রোল করতে চাচ্ছে, সেলফ কন্ট্রোল, ওয়ান্ট অফ সেলফ কন্ট্রোল, তার মধ্যে কন্ট্রোল হয় না, কিন্তু তারপর সে নিজেকে সেলফ কন্ট্রোল করতে চায়, সেলফ কন্ট্রোল, ওয়ান্ট অফ সেলফ কন্ট্রোল। আর কি হচ্ছে, তার মধ্যে ভীরতা থাকে, তার মধ্যে ভীরতা থাকে, তাকে কন্ট্রোল করে এটাকে ব্যালেন্সে নিয়ে আসার চেষ্টা করতে হবে, কিন্তু তার ইম্পালসিভনেসটা তাকে ব্যালেন্স হতে দেয় না। মার্শাল ভয় পায় যে আবার সে কন্ট্রোল হারাবে কিনা, ওই যে জেলসিমার মতন তার মধ্যে ভয় তৈরি হয়ে যায়, ফিয়ার অফ লুজ কন্ট্রোল, ফিয়ার অফ লুজ কন্ট্রোল তার মধ্যে তৈরি হয়ে যায়। সে তখন নেশায় ডুবে যায় ব্যালেন্স আনতে, এই ব্যালেন্স আনার জন্য সে অ্যালকোহলিক, আরো বেশি অ্যালকোহলিক হয়ে পড়ে। তাহলে আমাদের ইয়েটা হচ্ছে অ্যালকোহলিক ফ্রম টিমিডিটি। রেপার্টরিতে খুব সুন্দরভাবে বিশ্লেষণ দেওয়া আছে, তার বিবেক দংশন করতে থাকে, ভুল কাজ করেছে, আবার তার প্রকৃতিগতভাবে তো সে খুব ইম্পালসিভ, তাকে প্রচন্ড ভয় এর মধ্যে তাকে টেনে এনে ফেলে যে আবার কোনো ভুল কাজ, কোনো অপরাধ করে ফেলবো না তো। এটা একটা অদ্ভুত টানাপোড়ান, এটা একটা অদ্ভুত স্টেজ, একটা দোদুল্যমান অবস্থা তার মধ্যে তৈরি হয়ে যায়। এখান থেকে সে শুধু বের হওয়ার জন্য নেশায় ডুবে যায় না, শুধু নেশায় ডুবে যায় না, বরং সেখান থেকে আবার পালাতেও চায়। স্কেপ, আমাদের রুব্রিক্স আছে, স্কেপ অ্যাটেম্প ফ্রম ফিয়ার অফ হ্যাভিং কমিটেড এ ক্রাইম। সে আমি আর অন্যায় করব না, আমি ইয়ে করবো না, সেখান থেকে সে পালিয়ে বাঁচার চেষ্টা করে। এই অদ্ভুত স্টেজকে আরো প্রাঞ্জল ভাবে দেখা যায় পেশেন্টদের মধ্যে, আরো ভালোভাবে ব্যাখ্যা করা যায়। যেহেতু মার্শালের দুইটি অপোজিট পোল আছে, এক্সট্রিম বলা হয় চরম ভাবাপন্ন, দুই দিকেই চরম, হ্যাঁ, দুই পোলেই মানে আমরা প্রচুর রুব্রিক্স আমরা পাই, প্রচুর রুব্রিক্স পাই। যেমন দেখেন মার্শালে, এই যে আমরা অ্যালুমিনা পড়তে যে আমরা দেখেছিলাম, এই মার্শালের মধ্যে এরকম অল্টারনেটিভ স্টেজ থাকে, কারেজিয়াস অল্টারনেটিং উইথ ডিসকারেজ, অনেক সাহস, আবার ঘুরায় সে একদম ভীত, হোপফুল অল্টারনেটিং উইথ ডিসকারেজমেন্ট, উইপিং অল্টারনেটিং উইথ লাফিং, এই টাইপের ডুয়ালিটি আমরা মার্শালের মধ্যে পাই। ঠিক আছে, সবচেয়ে ইন্টারেস্টিং একটা রুব্রিক্স আছে যা মার্শালের দুটা স্টেটের মধ্যবর্তী পর্যায়কে সুন্দরভাবে ফুটায় তোলে এবং মার্শালের সার বা কোরকে রিপ্রেজেন্ট করে। খুব সুন্দর একটা রুব্রিক্স, সেটা হলো, আমি দিয়ে দিচ্ছি রুব্রিক্সটা, কিল ডিজায়ার টু হাজবেন্ড, ইম্পালস টু কিল হার বিলাভড, মানে বিলাভড হার, এটা পড়তে হবে ভাই, কিল ডিজায়ার টু কিল, ইম্পালস টু কিল হার বিলাভড হাজবেন্ড, রেজার দে, দেয়ারফর ইম্পালস হিম টু হাইড হিমসেলফ। তো এই রুব্রিক্সকে যদি ব্যাখ্যা করতে যাই, তাহলে আরেকটা রুব্রিক্সের সহযোগিতা নিতে হবে, তাহলে বিবেকের দংশনের পরে মার্শালের মধ্যে যে ইম্পালসকে ভয় পেতে শুরু করে সেটা দর্শায়, সেটা হলো ফিয়ার ইম্পালস অফ হিজ ওন, ফিয়ার ইম্পালস অফ হিজ ওন। তার এত ইম্পালস যে তা কন্ট্রোল করতে পারবে কিনা, কিভাবে করবে, এটা নিয়ে সে ভয় পায়। এই যে রুব্রিক্স যেটা দিলাম, যদি তার সেই ইম্পালস চলে আসে, যদি তার জন্য হাজবেন্ডকে খুন করতে, মানে তার মনের মধ্যে হাজবেন্ডকে খুন করতে মন চায়, তার তো আবার
আমরা আগেই দেখেছিলাম যে খুর, চাকু, রেজার মানে কিন্তু এখনকার রেজার মনে করেন না, এই রেজার মানে কিন্তু আগে খুর ব্যবহার করা হতো। খুর তো চেনেন, খুর মারে দেয়, তাই না? মার্শালের কিন্তু এই খুর, চাকু দেখলেই মনে হয় যে এটাতে একটু স্ট্যাব করে দিই, আমরা গতদিন দেখেছি। তো তার মধ্যে খুর, চাকু এসব দেখলে খুন করার ইচ্ছা জাগে। সেজন্য সে তার প্রিয়তম হাজবেন্ডকে খুব ভালোভাবে শনিবদ্ধ অনুরোধ করে যে তোমার দাড়ি কামানোর খুর লুকিয়ে রাখো, তোমার রেজার আমার চোখের সামনে থেকে, আমার চোখের সামনে যাতে না পড়ে, তুমি একটু লুকিয়ে রাখো। এটা কিন্তু এক্সট্রিম লেভেলের কথা বলছি। পুরা রুব্রিক্সটায় মার্শালের চিত্রটাকে ফুটিয়ে তোলে, অর্থাৎ তার যে দুই মেরুতে অবস্থান আছে এই রুব্রিক্স দিয়ে বোঝা যায়। এখানে একটা দম বন্ধকর অবস্থা থেকে বের হওয়ার চেষ্টা সে করে, উদ্ধার পাওয়ার চেষ্টা করে। সে ভাবে যে সে তার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে, সে এটাকে আবার কিভাবে উদ্ধার পাবে, সেখান থেকে সেটাকে আবার কি করে রিকভার করবে। হ্যাঁ, তো আমাদের রুব্রিক্স আছে অ্যাংজাইটি সেলিব্রেশন অ্যাবাউট ফেথ অ্যাবাউট লস অফ হিজ, অ্যাংজাইটি সেলিব্রেশন অ্যাবাউট লস অফ হিজ। ঠিক আছে, এই পর্যায়ে সে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে আর কাজ কাম করতে পারে না। এই যে আমাদের এই পেশেন্টের মতন ঘরে বসে থেকে সে দুশ্চিন্তা করতে থাকে, দুশ্চিন্তা তার মধ্যে থাকে। যখন আর কাজে যেতে পারতেছে না, কোদাল চাটতে পারছে না, তাউলি নিয়ে বরজে যেতে পারতেছে না, তখন তার ঘরের মধ্যে বসে থেকে দুশ্চিন্তা, মানে সে তো ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে আছে, এই সময় তার মধ্যে দুশ্চিন্তা থাকে। আমাদের রুব্রিক্স আছে অ্যাংজাইটি ইনঅ্যাক্টিভিটি উইথ, কাজ করতে পারছে না, ঘরের মধ্যে বসে থেকেই তার মধ্যে দুশ্চিন্তা করে, তার মধ্যে রিমোর্স তৈরি হয়ে যায়, মনস্তাপ তৈরি হয়ে যায়, কি করছি এতদিন, কি করে এসেছি, এখন তার জন্য আমাকে এই ফলটা, রংদান করেছি এই জন্য আমাকে এই ফলটা ভোগ করতে হচ্ছে, আক্ষেপ করতে থাকে, তার কৃতকর্মের ফল সে ভোগ করছে, তাই না? আমরা এর আগের কেসও দেখেছিলাম রংদানের বিষয়টা, আগের কেসগুলো আপনারা যদি একটু দেখেন, মনে করার চেষ্টা করেন, সেখানেও পাবেন। আবার এই পেশেন্টও কিন্তু ডাইরেক্ট বলতেছে তার জন্যই সংসার ডুবছে, নিজের অসুখ ভালো হচ্ছে না, তার কাজ হচ্ছে না, টাকা পয়সা চলে যাচ্ছে। আবার যখন দেখে এই মনস্তাপের মধ্যেও মাঝে মধ্যে তার মধ্যে আবার ইম্পালস মাথা চাড়া দেয়, তখন ভয় পায় আবার হয়তো কিছু ভুল করে ফেলবো, হয়তোবা নিজের ছেলেকেই খুন করে ফেলবো, মাকে খুন করে ফেলবো, বউকে খুন করে ফেলবো, বা মেয়েকে খুন করে ফেলবো। হ্যাঁ, তো আমাদের রুব্রিক্স আছে ফিয়ার রং অফ সামথিং, কমিটেড সামথিং। হ্যাঁ, কত সুন্দরভাবে আমাদের রেপার্টরি গুলা ব্যাখ্যা দেওয়া আছে। কিল ডিজায়ার অফ হিজ ওন চাইল্ড, মার্শালের বাচ্চারা, নিজের পোষ্য যারা, মায়ের, বৃদ্ধ মায়ের গলা টিপে ধরার ভয় তার মধ্যে তৈরি হয়েছে, আমি কাছে গেলে তো মায়ের গলাটা চিপে ধরবো, নিজেকে তো থামাতে পারবো না। তো যার এত সাহস ছিল, তখন তার নিজের উপরে বিতৃষ্ণা চলে আসে, বিরক্তি চলে আসে, সে বাঁচার জন্য কোনো সাহসী তার আর অবশিষ্ট নাই। disgust himself has no courage to life, বেঁচে থাকার মতন আর কারেজ তার মধ্যে না, একদম ডিসগাস্ট, নিজের উপর ডিসগাস্ট হয়ে গেছে, আরো আক্ষেপ করে, আরো খেদ প্রকাশ করে, দুঃখ করে, বারবার নিজের ভুলের কথাগুলো বারবার বলতে থাকে। ঠিক আছে, একদম অনুশোচনায় ভেঙে পড়ে। এই পেশেন্টটা যেমন এমন অনুশোচনা বলতেছিল, মার্শাল বুঝাই যাচ্ছিল না। এই অনুশোচনা মানে এই সে এত অনুশোচনা করে, মার্শালের এই ইভিনিং লেভেলে সে এত অনুশোচনা করবে। আপনারা মার্শালের যদি ইভিনিং লেভেলের পেশেন্টকে পান, এইরকম অনুশোচনা আমাদের ম্যাট্রিমেডিকাতে যত মেডিসিন আছে, কোনো মেডিসিনে এরকম অনুশোচনা করা ব্যক্তি আপনারা পাবেন না, এটা লিখে রাখেন। একদম এক্সট্রিম অপোজিট একটা সাইড মার্শালের, এক্সট্রিম লেভেলের। আগে কি রকম ছিল, কোনো অনুশোচনায় নাই, ধাপ ধুপ করে আগে 2-4টা থাপ্পড়। আমি অনেকগুলো ভিডিও ক্লিপস আপনাদের জন্য রেডি করেছি, কিন্তু আসলে দেখানোর এনার্জি নেই, পরবর্তী ইয়েগুলোতে দেখাবো। আমি না হলেও 5-6টা এই টাইপের ক্যারেক্টার আমি ভিডিও আপনাদের জন্য রেডি করে রেখেছি, পরবর্তীতে আমি এগুলো দেখাবো। তো আমি কি এমনি হুদাই বলে ফেললাম যে ম্যাট্রিমেডিকাতে এত অনুশোচনা করে এরকম মেডিসিন শুধুমাত্র মার্শালই আছে সবচেয়ে বেশি? এটার প্রমাণও কিন্তু আমার কাছে আছে, আমি কোনো কথাই বলি না। দেখেন, আমি আপনাদেরকে একটা রুব্রিক্স দেখাই, এই রুব্রিক্সটা আপনারা দেখেন, তাহলে আমার স্টেটমেন্ট যে 100% ঠিক সেটা আপনারা বুঝে যাবেন। এত অনুশোচনা করছে, এক্সেসিভ রিমোর্স, এক্সেসিভ
একটাই মেডিসিন মার্সল, তাও আবার কে দিয়েছেন? বোগার কোত্থেকে আসছে? বনিং হোসেনের রেফারেন্সে আসছে, মানে হ্যানিম্যানের কাছ থেকে পাওয়া। ঠিক আছে, এত রিমোর্স, এত অনুশোচনা, এত পস্তানো মার্সল ছাড়া আর কেউ করতে পারে না, এটা ভালো করে নোট করে রাখেন। অনুশোচনায় ঘ্যান করতে থাকে, কাঁদতে থাকে। দেখলেন না আমি কি বললাম? দুবার, একবার তো সে কান্নাটা আটকাচ্ছে, চোখ ছল করে, আর একবার গড়িয়ে পড়ে, তাই না? এইরকম আপনি যত বেশি কথা বলবেন সে কাঁদতেই থাকে, ফোঁপায় গোগায় এক্সস্টেড হয়ে যায়, বিবেকের দংশনে ঘ্যান করতে থাকে। তাকে বাঁচতে হবে। যাদের এতদিন সে অবহেলা করে এসেছে, বন্ধু বান্ধবদের সাথে ফুর্তি করেছে, বউকে ধরে পিটাইছে, মায়ের গোষ্ঠী উদ্ধার করে গাল দিয়েছে, নিজের মাকে মানে এমন অশ্রাব্য ভাষায় গাল দিয়েছে যেটা বলা যাবে না, মুখে আনা যাবে না, এত কিছু করেছে। এখন এই মার্সল সার্ভাইভালের জন্য সে খাবি খায়, ঘ্যান করতে থাকে। ঠিক আছে, আমাদের খুব সুন্দর রুব্রিক্স আছে। উইপিং, আমি দুটো রুব্রিক্স দিয়ে দিচ্ছি। উইপিং, হুইসপারিং, পাসপিরেশন ডিউরিং মর্নিং, কনস্ট্যান্ট মর্নিং এন্ড গ্রাসপিং ফর এয়ার। খাবি খায়, কাঁদতে করতে খাবি খায়। শুধু নিজের এই অবস্থা দেখে কথা ভেবে ঘ্যান করে তা না, অন্যের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য বিলাপ করতে থাকে। আমাদের এই পেশেন্ট কি করলো? আমার বউয়ের আমি কোনো ট্রিটমেন্ট করতে পারছি না, আমার মায়ের ছানির অপারেশন করবো, সেটা করতে পারছি না। বারবার বলতে কাঁদতে আমার ভুলে আমার এই সংসারের এই অবস্থা হয়েছে, অন্যদের এখন কি হবে? ডাক্তার সাহেব, এ যেন অনন্তকাল সে যেন ঘুমিয়েছিল, ঘুম থেকে ফিরেছে সেই আমাদের আরে ভুলে গেলাম, ঘুমিয়েছিল। ঘুমন্ত মানুষদের নাম কি বলেন দেখি, একটু মনে করে দেন। ঘুমন্ত মানুষ 300 বছর ঘুমাইয়াছিল গুহার মধ্যে, মাথায় আর আসছে না, বলেন দেখি, কেউ মনে করে দেন। আছেন আপনারা? হ্যাঁ, আসহাবে কাফ, ধন্যবাদ। এই আসহাবে কাফের মতন ঘুম থেকে অনন্তকাল যেন ঘুমিয়েছিল, এখন হুঁশ ফিরে দেখছে, জেগে দেখে যে এই কি হলো, আমার সংসারের এই কি অবস্থা, আমার বাগান শেষ, আমার বরদ শেষ, আমার ওয়াইফ অসুস্থ, আমার মেয়ে বাচ্চা সব অসুস্থ, মায়ের অপারেশন করতে হবে। জেগে ওঠার পরে এই দেখে তার বিলাপ শুরু হয়ে যায়। এই বিলাপটা হচ্ছে, দেখেন, লেমেন্টিং অ্যাবাউট আদার, সিঙ্গেল মেডিসিন মার্সল রেপার্টরিতে দেখবেন, লেমেন্টিং অ্যাবাউট আদার, লেমেন্টিং এওকিনন, যখন সে জাগ্রত হলো তখন সে লেমেন্টিং করা। লেমেন্টিং আমি এর আগে অনেক ব্যাখ্যা করেছি। লেমেন্টিং হচ্ছে অবজারভেটরি রুব্রিক্স। হ্যাঁ, আমরা লেমেন্টিং নিয়ে এখন আর আলোচনা করছি না, আরো আলোচনা আছে। তো এই পেশেন্ট বলছিল যে আমার বাচ্চার কি হবে, পরিবারের জন্য, মানে ওয়াইফের জন্য তার উদ্বিগ্নতা, মায়ের জন্য উদ্বিগ্নতা, আমার এই অবস্থার জন্য আমি বইয়ের চিকিৎসা করতে পারছি না, আমার বাচ্চাটা ধুকে একদম জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে, তাকে ডাক্তার দেখাতে পারছি না, মায়ের চোখে ছানি পড়েছে, অপারেশন করা দরকার, আত্মীয় স্বজনের সবার জন্য তার চিন্তা লেগে থাকে। এই কন্ডিশনে এসে লেমেন্টিং অ্যাবাউট আদার, এবং সেটা সে ফিজিক্যালি, লেমেন্টিংটা কি ফিজিক্যালি মেন্টালি রেস্টলেসনেস হয়ে পড়ে। তো অ্যাংজাইটি হেল্প অ্যাবাউট রিলেটিভস অফ, আমাদের রুব্রিক্স আছে, অ্যাংজাইটি হেল্প অ্যাবাউট রিলেটিভস অফ। তো এই জায়গায় মার্সল পুরোপুরি পাল্টে যায়। সে নির্দয় নির্মম ঝোঁকে খুন পর্যন্ত করে ফেলে। এই পর্যায়ে এসে সে অদ্ভুত ভাবে পাল্টে যায়। প্রিয়জনদের স্বাস্থ্য সম্বন্ধে তার ভয় চলে আসে। নিজেরও তো থাকে, কিন্তু প্রিয়জন, আত্মীয় স্বজন, রিলেটিভস, আত্মার রিলেটিভস কারা, যাদের সাথে নিজের রিলেশন আছে, আত্মার সাথে রিলেশন আছে, তাদের সাথে চলে যায়। তাদের স্বাস্থ্যের প্রতি ভয় চলে আসে। ভাবে তাদের সে অসুখ হলে তারা আবার ফিরে আসতে পারবে তো, তারা আবার সুস্বাস্থ্যে ফিরে আসতে পারবে তো, ভালো হতে পারবে তো। ফেয়ার হেলথ অ্যাবাউট হেলথ অফ লাভড পারসন, ভালোবাসার পার্সনদের নিয়ে। অন্যরা যারা তাকে চেনে তারা এসব থেকে ভীষণভাবে তাজ্জব বনে যায়, অবাক বনে যায়। এত অনুশোচনা, এত মনস্তাপ, অপরের জন্য এত বিলাপ,
এরে মা আমার বোনের মেয়েটার এটা কি হইলো, এর তো তাকানো যায় না, এই টাইপের ইয়ে হয়ে যায়, কি হলো এখান থেকে, এই যে ভয় উৎকণ্ঠা, এটা দেখে ও নিজের বোনই তাজ্জব বনে যায়। এ যেন পাপের প্রায়শ্চিত্ত, সব পাপ কাজ, জঘন্য কাজ, গন্ধযুক্ত কাজ, দুর্গন্ধ, মার্শাল দুর্গন্ধযুক্ত কাজ, যেগুলো সে এতদিন গলাধকরণ করেছে, হ্যাঁ, মানে যেগুলো সে করেছে সে এখন সেটাকে গিলছে, গলাধকরণ করছে এবং পাপের প্রায়শ্চিত্ত করছে। তার পূর্বকৃত সম্পূর্ণ দুর্গন্ধযুক্ত কাজ, যেগুলো বজ্র, যেগুলো বিষ্ঠা, সেগুলো যেন সে এখন খাচ্ছে, চেটে চেটে খাচ্ছে, নিজের থুতু নিজেই চাটছে। লোক দেখে বলে দেখো দেখো দেখো, কথার কথা লোকরা এরকম কথা বলতে পারে, দেখো নিজের থুতু সে এখন নিজেই চাটছে। কারণ একটা সময় তো অন্যদেরকে জ্বালিয়েছে, অন্যদের ভালো রিমার্ক তার সম্পর্কে ছিল না। তো আমাদের সুন্দর সুন্দর রুব্রিক্স আছে, আমরা ভিরেট্রাম পড়ানোর সময় আলোচনা করেছিলাম, ফিশেস হিজ ওন সোয়েলোস, ফিশেস হিজ ওন সোয়েলোস, ঠিক আছে, ফিশেস লিক আপ কাউডাং মাড স্যালেভা, আমাদের রুব্রিক্স। এছাড়া কি আছে, এছাড়া আছে লিক আপ থিংস, লিকস আপ থিংস, এটা সিঙ্গেল মেডিসিন মার্সল। আর কি আছে, স্পিটিং ফ্লোর এন্ড লিক আপ ইট, মেঝাতে থুতু ছিটায় নিজের থুতু নিজেই চাটছে। এগুলো হলো সব রূপক মেটাফোর যুক্ত রুব্রিক্স, এগুলোর অনেক বিস্তারিত ব্যাখ্যা করা যায়। তো একটা পেশেন্ট কখন নিজের মল, ফিসেস, বিষ্ঠা বা এই যে কাউডাং, উপরে রুব্রিক্স কাউডাং বা নিজের থুতু চেটে চেটে খাবে, কখন খায়? একটা রুগী এসে আপনার চেম্বারে এসে কি হাগু করবে, দিয়ে চেটে চেটে খাবে বা থুতু ছিটাবে তারপরে খাবে, আর আপনি মার্সল চেটে চেটে তখন মার্সল দিবেন? ওই আশায় বসে থাকলে জীবনে একটাও মার্সল পাবেন না। এই সুন্দর রুব্রিক্স গুলা আপনারা কখনোই কাজে লাগাতে পারবেন না। আমি ভিরেট্রামে এগুলো নিয়ে ব্যাখ্যা করেছিলাম, যারা ভিরেট্রামে ক্লাস করেছেন তারা তো বিষয়গুলো জেনেছেন। তো এইভাবেই মার্ক তার এক্সেসিভ রিমোর্স, একটু আগে বললাম না, সবচেয়ে বেশি রিমোর্স কে করে? মার্সল করে। সব এক্সেসিভ রিমোর্স, তার প্রায়শ্চিত্তের জন্য সে নিজের যে বজ্র, নিজের যে অপকর্ম, কুকর্ম, মলাদি, থুতু, সেগুলো নিজেই খায়। এই স্টেটে এসে, এরকম মানসিক অবস্থার মধ্যে এসে, মেন্টাল স্টেটের মধ্যে এসে মার্সল তখন ছোট্ট সুইকেও পর্যন্ত ভয় পায়, পিনকেও পর্যন্ত ভয় পায়। হ্যাঁ, এখানে ওখানে পিন দেখে, সুচালো ইনস্ট্রুমেন্ট দেখলে ভয় পায়। আমাদের রুব্রিক্স, খুব সুন্দর রুব্রিক্স আছে, ফেয়ার পিনস পয়েন্ট থিংস শার্প থিংস অফ, ধারালো সুচালো পিন, সেফটি পিন, আলপিন, সুই, এগুলা দেখলে সে ভয় পায়। আর যেখানে সেখানে এই জিনিসগুলো দেখে, ডেলুশন, নিডল সিজ, ভয় পায়। কারণ এই সুচালো ইনস্ট্রুমেন্ট গুলো হচ্ছে কি, সুচালো জিনিস কিসের প্রতীক? ঘাতের প্রতীক, আঘাতের প্রতীক। এসব দেখলে তার কাউকে না কাউকে আঘাত, ওই যে আছে চাকু দেখলে ইম্পালস কি জাগে, পেটের মধ্যে ঢুকাই দিব, এগুলা দেখলেও তার মধ্যে জাগতে পারে। তো এই যে জাগতে পারে, এই জাগতে পারাটা থেকেও তার ভয় শুরু হয়ে যায়। তাই সে এসব লুকিয়ে রাখতে বলে। নিজের লোকজনের মধ্যে সে থাকতে চায়, যখন নিজের কাছের লোকজনের মধ্যে থাকে তখন তার মধ্যে ইম্পালস আসে না। কারণ মার্সল ওই ইভিনিং পিরিয়ডে যে আর ধ্বংস চায় না, তখন সে ধ্বংসকে ভয় পায়। ধ্বংস, ধ্বংস কোন মায়াজমের অংশ? সিফিলিটিক স্যার। সিফিলিটি। আমরা না হলে হোমিওপ্যাথ, আমরা সিফিলিটিক বা সিফিলিক মায়াজম আমরা বলি, কিন্তু সিফিলিসিস হচ্ছে একটা রোগ। সিফিলিসিস রোগটা কি? যেখান থেকে আগে কি হতো, ওই কেন্টের জামানায় ফিরে আসা যেত না, তাই না? ক্ষয় রোগ, সিফিলিসের বাংলা হচ্ছে ক্ষয় রোগ, তাই না? তো ওই ক্ষয়ের একটা ভয় থাকে। আমাদের রুব্রিক্স আছে খুব সুন্দর, ফিয়ার সিফিলিসিস অফ, তার ক্ষয়ের ভয় চলে আসে, ক্ষয় রোগের ভয় চলে আসে। ফেয়ার থান্ডারস্টর্ম অফ, থান্ডারস্টর্মের তো ব্যাখ্যা খুব সুন্দরভাবে আমি কার্সিনোসিনে করেছি। তারপরে ফেয়ার সুইসাইড অফ, আমি সুইসাইড করে ফেলবো, এই ভয়টা তার মধ্যে
জাগ্রত হয়ে যায়। তো সামান্য একটু অসুস্থ বোধ করলেই সে লোকসঙ্গ চায়, সে লোকের মধ্যে থাকতে পছন্দ করে। কেন? যে তার ইম্পালস, একাই থাকলে তার ইম্পালস চলে আসতে পারে, এই ভয় তার মধ্যে থাকে। আর ইম্পালস বেড়ে গেলে সে সুইসাইড করে ফেলতে পারে, ফেয়ার সুইসাইড অফ, এইটাও হতে পারে, নিজের ক্ষতিও করে ফেলতে পারে। খোলা জানালা দেখলে বা চাকু দেখলে হয়তো সে চাকু নিয়ে নিজেকে স্টাফ করে ফেলতে পারে। এই জন্য সে তখন অনেক মানুষকে চায়, আগে কিন্তু চাইতো না, এখন সে অনেক মানুষকে চায়। তো অনেক মানুষের সান্নিধ্য তার ভালো লাগে। আমাদের রুব্রিক্স হচ্ছে কোম্পানি ডিজায়ার ফর অ্যাভারশন টু সলিটিউড, কোম্পানি এমএল। একাই থাকলে তার খারাপ লাগা শুরু হয়ে যায়, কোম্পানি থাকলে তার, কোম্পানি মানে কি সাথী, সঙ্গী সাথী থাকলে ভালো থাকে। কোম্পানি অ্যালোন হয়েল অ্যাগ্রাভেশন, যখন একাই হয়ে যায় তার সমস্যাগুলো বেড়ে যায়, তার কষ্টগুলো বেড়ে যায়। ইনজুর্ড হিমসেলফ, ইনজুরিং হিমসেলফ, ফেয়ার টু বি অ্যালোং লেফট লিস্ট হি শুড ইনজুর্ড হিমসেলফ। এটা কেন্টের রেপার্টরি রুব্রিক্স, ঠিক আছে। আর ফেয়ার সুইসাইড অফ নাইফ অন সিং, এটা আগে বলেছি। সুইসাইডাল ডিসপোজিশন, ফেয়ার উইন্ডোজ অর নাইফ অফ এ উইথ ফেয়ার অফ, যা খোলা জানালা দেখলে মনে হয় যে ঝাঁপ দিয়ে দিব, ঠিক আছে, সুইসাইড করব ঝাঁপ দিয়ে। আর আরেকটা সিঙ্গেল রুব্রিক্স আছে, কোম্পানি ডিজায়ার ফর কজিয়া ডিউরিং, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা বিস্তারিত ব্যাখ্যা করা সম্ভব, কিন্তু আমরা জানি না। হ্যাঁ, কর্জিয়াটা কি? খুব সামান্য অসুখ, নাক দিয়ে পানি ঝরছে, তাই না? কর্জিয়ার বিয়েটা কি, বাংলাটা কি? বাংলাটা হলো কর্জিয়া, মানে করিজা আর কি, সরি কর্জিয়া বলছি, করিজা। করিজার বাংলাটা কি? কোরাইজা। কোরাইজা কি? সিম্পল কি, সর্দি, তাই না? নাক দিয়ে ঝরছে। তো এইটাতে সে কি হচ্ছে, খুব সামান্য জিনিস, এটা নিয়ে তো আমরা কোনো কিছুই মনে করি না। ঘন্টার পর বছরের, মাসের পর মাস ঝুললেও আমরা অনেকেই ভাবি না, একটু করে পড়ছে। তো যে লোক কোম্পানিকে ঘৃণা করে, এখন সে সামান্য একটু কিছু হলেই, একটু কিছুতেই সে, এখন সে কোম্পানি চাচ্ছে, আগে ঘৃণা করতো, অত প্রয়োজন হতো না। হ্যাঁ, কেন? কারণ এখন একাই থাকলে তার মধ্যে ইম্পালস চলে আসতে পারে। হ্যাঁ, এখন তো সে অপরের ক্ষতি করতে চায় না, এখন সে নিজের ক্ষতি করতে চায়। নিজেই যদি আমি একাই হয়ে যাই, তাহলে দেখা যাচ্ছে চাকু বসিয়ে দেবো বুকের মধ্যে, অথবা দেখা যাচ্ছে যে আমি জানালা দিয়ে লাভ দিব। এই যে ইম্পালস গুলো চলে আসে, এটা একটা বিষয়। হ্যাঁ, কিন্তু তার এত এক্সেসিভ মোরাস যে কোম্পানির ভিতরে থেকেও ক্ষান্ত হয় তা না, অন্যরা যে ক্ষতি করে ফেলবে না সে ব্যাপারেও কিন্তু ওই যে আগে ছিল এনিমিস, ওই বিষয়টাও সে নিশ্চিত হতে পারে না। যখন তার মধ্যে এটা বেশি তৈরি হয়, তখন সে পালাতে চায়, সে জীবন থেকে পালাতে চায়। ধারালো অস্ত্র, এই আমাদের এই রুগীটাকে গলায় দড়ি দিয়ে দিচ্ছে, তাই না? ধারালো অস্ত্র দেখলে সে নিজের জীবনকে শেষ করে দিতে চায়। এবং দেখা যাচ্ছে অনেক রুগীর ক্ষেত্রে দেখা যায় যে না খেয়ে খেয়ে তিলে তিলে সে নিজেকে শেষ করে দিতে চায়, ঠিক আছে। আমাদের অনেকগুলো রুব্রিক্স আছে, আমরা রুব্রিক্স গুলা দিয়ে দিই সুইসাইড নিয়ে। সুইসাইডাল ডিসপোজিশন, সিং ইনস্ট্রুমেন্ট অফ সুইসাইডাল ডিসপোজিশন, স্টার্ভিং অফ, ঠিক আছে। সুইসাইডাল ডিসপোজিশন, নাইফ উইথ এ নাইফ। তো এইভাবে সে জীবন থেকে পালাতে চায়, কিন্তু কখন চায়? কখন চায়? ইভিনিং এ কিন্তু না, ইভিনিং এ হয় কি, ইভিনিং এ সে রেস্টলেসনেস হয়ে পড়ে, 8টার সময় সে রেস্টলেসনেস হয়ে পড়ে, তখন সে প্রতিকার চায়, তখন সে লড়াই করে নিজের সঙ্গে, নিজের বাঁচার জন্য, প্রায়শ্চিত্তের জন্য, অন্যের জন্য দুশ্চিন্তা করে, কিছু করার চেষ্টা করে, কিন্তু তার মধ্যে অদম্য ইম্পালসিভনেস বিষয়টা তাকে শান্তিতে থাকতে চায়, দেয় না। ভাবে যে সে যেটুকু করতে চাচ্ছে সেটাতে সে কখনোই সফল হতে পারবে না। সন্ধ্যার পরে কি হয়? ইভিনিং এর পরে হচ্ছে রাত নামে, নাইট, তাই না? রাত নামে। আর এই রাত নামলে এই রাতে সে শান্তি পাবে না, মনস্তাপ তার মধ্যে চলতে থাকবে, সে কাঁদতে থাকবে। এত অনুশোচনার পরেও সে ভয় পায়, অন্যের ক্ষতি করে ফেলবে না তো, আবার কোনো অপরাধ করে ফেলবো না তো। সে তখন জীবনের শেষ সময়ে, শেষ বয়সে সে পালাতে চায়, নাইটে যায়। ইভিনিং এ সে কিন্তু রেস্টলেসনেস থাকে, কিন্তু ইভিনিং এর পরের স্টেপটা হলো নাইটে যে সে তখন ওই সুইসাইড করতে চায়,
পালাতে চায়, এই বিষয়গুলো আছে। আমাদের রুব্রিক্স খুব সুন্দর সুন্দর রুব্রিক্স আছে। সিঙ্গেল রুব্রিক্স, ফেয়ার নাইট ফ্লি উইথ ডিজায়ার টু দিয়ে দিচ্ছি। তারপরে হলো এসকেপ অ্যাটেম্প টু অ্যাংজাইটি অ্যাট নাইট উইথ, রাত্রে চাই, ইভিনিং এ না কিন্তু, এগুলো ভালো করে মাথায় রাখতে হবে। এসকেপ অ্যাটেম্প টু ক্রাইম অফ এ ফেয়ার হ্যাভিং এ কমিটেড, সিঙ্গেল মার্সল। হ্যাঁ, সাকসেস নেবার তার কাছে মনে হয় আমি আর এই নাইটে যায়, তার মনে হয় যে আমি আর কখনো সাকসেস হব না। আমি যতই চিন্তা করি আমার মায়ের ট্রিটমেন্ট করে আমি মাকে ভালো করতে পারবো না, আমার ওয়াইফকে ভালো করতে পারবো না, আমার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো করতে পারবো না। এই যে নাইট নাইট নাইট, এই রুব্রিক্স গুলোতে এত নাইট, এই নাইট মানে কি, নাইট হলো অন্ধকারের প্রতীক, নাইট হলো অনন্তকালের প্রতীক, অশুভের প্রতীক, সমস্ত আশা ভরসা যেখানে শেষ হয়ে যায় বিসর্জনের প্রতীক, জীবনের সংগ্রামে চূড়ান্ত ভাবে হেরে যাওয়ার প্রতীকটা হলো নাইট, ধ্বংসেরও প্রতীক নাইট। মার্সল সেই সময় নিজেকে অভিশপ্ত মনে করে এবং এই অভিশপ্ত জীবন থেকে সে এসকেপ করতে চায়, পালাতে চায়, প্রয়োজন হলে সে সুইসাইড করেও পালাতে চায়। এসকেপ অ্যাটেম্প নাইট, আমাদের রুব্রিক্স হচ্ছে এসকেপ অ্যাটেম্প নাইট, এটাও কিন্তু সিঙ্গেল মেডিসিন মার্সল। আর কি, আর হলো কিল ডিজায়ার টু কিল হিমসেলফ সাডেন ইম্পালস টু, এই নাইটে যে তার মধ্যে কিল ডিজায়ার টু কিল সাডেন ইম্পালস তৈরি হয়। তো এইরকম ভাবনা যখন আসে তখন মার্সওয়ালের কিন্তু বলা যায় যে একদম সে এক্সট্রিম লেভেলে, শেষ লেভেলে চলে গেছে। তো আমরা যদি মার্সওয়ালকে এই যে আলোচনাগুলো করলাম এটাকে যদি একটু ছোট করি তাহলে আমরা কনক্লুশনে একটু আসি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমরা প্রথম থেকে মার্সওয়ালকে কি দেখলাম, মার্সওয়াল হলো প্রকৃতিগতভাবে তার নেচার, বেসিক নেচার কি, সে হলো নন সিরিয়াস, ফিবুলাস, তাই না, হেডলেস, তাই তো। কিরকম আচরণ হচ্ছে, অভদ্র টাইপের, ইম্পোলাইট, উদ্ধত, অডাসিয়াস, এমন কাজ করে ফেলেছে আপনি ভাবতে পারবেন না যে এইটুক ছেলে এরকম কাজ করে ফেলেছে। অ্যানার্কিস্ট, অরাজক একটা ব্যক্তি। সে একদিকে স্টুপিড, আমরা প্রথম দিকে কি দেখেছি তার মধ্যে স্টুপিডিটি আছে, ডাল, ক্যালকুলেটিং ইনএবিলিটি, অন্যদিকে অন্য ইয়েতে পলে কি দেখছি, ভায়োলেন্ট। এবং এই স্বভাবটা তার ছোটবেলা থেকেই তার মধ্যে ডোমিনেট থাকে এবং ওই ডোমিনেশনের মধ্যে দিয়ে সে মানুষ হতে থাকে। কিন্তু তার ডিফারেন্স তার কি বলে, তার মানে কি বলে, ডিফেন্সিভ মেকানিজম, হ্যাঁ, তার ডিফেন্সিভ মেকানিজম উইক। আমরা মার্সওয়ালের যেটা ডক্ট্রাইন অফ সিগনেচার দেখেছি না, টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। তো ডিফেন্সিভ মেকানিজম উইক থাকার কারণে তার মধ্যে কোনো একটা স্টেবল ক্রিয়েটিভিটি থাকে না। স্টেবল ক্রিয়েটিভিটি বা সে যে একটা ভারসাম্য ম্যানেজ করে চলবে সেটা সে করতে পারে না, বরং তার মধ্যে ডোমিনেশনের প্রভাবে তার দেখা যাচ্ছে যে সে দেখা যাচ্ছে ওরকম উচ্ছৃঙ্খল, ওরকম অবাধ্য। তখন কি হচ্ছে, আইপিআর তাকে ডোমিনেট করতেছে। তো ওই ডোমিনেট এনভায়রনমেন্ট তাকে কি করতেছে, তার মেন্টাল যে ইকুইলিব্রিয়াম আছে, মানসিক যে ভারসাম্য আছে সেটাকে নষ্ট করে দেয়। সে ইম্পালসিভ হয়ে যায়, যেটা করবো তো করবোই, এরকম ইম্পালসিভ হয়ে যায় এবং ইনএফিশিয়েন্ট হয়ে যায়। দক্ষতার সাথে, বুদ্ধির মত্তার সাথে কোনো যে গঠনশীল কাজ করতে পারবে সেটা সে করতে পারে না। নিজেকে বা নিজের পরিবেশকে, নিজের পরিবারকে সুরক্ষা দিতে পারে না। তার রূঢ় ব্যবহার, স্বাধীন চেতা মনোভাব, কর্তৃত্ব পরায়ণ মনোভাব, হটি ভাব, ডিক্টেটোরিয়াল বিষয়, ইগো, তারপরে ইমোরালিটি, এসব নিয়ে সে ধীরে 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 ডিস্ট্রাকটিভের দিকে চলে যায়। মার্সওয়াল কি ধীরে ধীরে ডিস্ট্রাকশনের দিকে যায়। কিন্তু ডিস্ট্রাকশন এর আগে, সে যখন একদম নিজের ডিস্ট্রাকশনের মধ্যে পড়ে গেল, তার আগে কখনো তার বিবেক জাগ্রত হয় না। নিদারুণ পরিত্রাপ, মানে অনুশোচনা তখন কিন্তু তৈরি হয় না। কিন্তু যখন তার বডি আর এনার্জি থাকে না, ডিস্ট্রাকশনে চলে যায়, তখন আমরা কি দেখলাম, ম্যাট্রামেটিকার মধ্যে সবচেয়ে বেশি অনুতাপের মেডিসিন হচ্ছে, পরিত্রাপের মেডিসিন হচ্ছে মার্সল। সে অনুশোচনায় দগ্ধ হতে থাকে, নিজেকে ক্ষমার অযোগ্য ভাবতে থাকে,
অন্যের প্রতি তার করুণার উদয় হয়। আমরা একটু আগে আলোচনা করলাম ফ্যামিলি, রিলেটিভ, তাদের হেলথ নিয়ে সে কনসাস হয়ে পড়ে, তখন তাদের জন্য উৎকণ্ঠা তৈরি হয়, তাদের জন্য কিছু করতে চায়, কিন্তু করতে চাইলেই তো হয় না। তার স্বভাব কি? তার স্বভাবজাত একটা ইম্পালস তার মধ্যে আছে, ডিস্ট্রাকটিভনেস। সেই ইম্পালস তাকে ভালো কিছু করতে বাধা দেয়, তখন সে ওই ইম্পালসকে ভয় পায় এবং জীবন যুদ্ধে হেরে যে পালিয়ে যেতে চেষ্টা করে এবং শেষ পর্যায়ে নিজেকে শেষ করে দেয়। তো এই মেডিসিন স্টাডি করতে গেলে আমরা দেখব আমরা অনেক রুব্রিক্স পাই যেগুলো টাইমের সাথে রিলেটেড, যেমন মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং, ডে টাইম, নাইট, মিডনাইট। হ্যাঁ, এরকম অনেক আমরা টাইম রিলেটেড ফেজ আমরা পাবো, ওয়ার্ড আমরা পাবো। হ্যাঁ, অনেক সময় দেখা যায় সংশ্লিষ্ট ওষুধের স্টেট বা জার্নির সাথে এই টাইম ফেজগুলো সমন্বয় সাধন করে হয়। অর্থাৎ অধিকাংশ সময় এই টাইমগুলো বেসিক্যালি মেটাফর হিসাবে রুব্রিক্সে ব্যবহৃত হয়। ঠিক আছে? তো এইসব টাইম সম্পর্কিত রুব্রিক্স বেশিরভাগই আপনারা দেখবেন সোর্স বা রেফারেন্স হচ্ছে মহামতি কেইন্ট। ওনার বিচক্ষণতা, ওনার দৃষ্টি ছিল অত্যন্ত স্বচ্ছ। প্রত্যেকটা ওষুধের ক্যারেক্টার সম্পর্কে তার স্বচ্ছ ধারণা ছিল। প্রত্যেকটা ওষুধের জার্নি উনি বিচার করেই সম্ভবত এই রুব্রিক্স গুলাকে উনি তৈরি করেছেন। মার্সওয়াল স্টাডি করলে আমরা এরকম অনেক রুব্রিক্স পাবো। মার্সওয়ালের ডেসক্রিপশন পার্টে আমরা প্রথমেও কিছু আলোচনা করেছি, আরো কিছু আলোচনা করা যায়। হ্যাঁ, তো সবসময় মনে রাখবেন যে এই বিশেষ করে সিফিলিটিক যে মেডিসিন গুলো আছে এগুলার এক্সট্রিম লেভেলের দুটো অপোজিট পোল থাকে। আমরা সেগুলোকে বিচার বিশ্লেষণ করে আমাদেরকে মানে আলাদা আলাদা ভাবে দুই পোলের ধারণা আপনাকে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারবেন। আরো কিছু আলোচনা ছিল, আমি আলোচনা করতে গেলে আরো অনেক সময়